করছি না বিকজ টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট। ইতিমধ্যে স্লিপ এসেছে টাইমের কথা বলতে বলতেই। তো দেখেন, আমরা আজকে এমন একটি অবস্থানে বা এমন একটি জায়গায় এসে আমরা আসলে উপনীত হয়েছি সকলেই। আমরা যদি বলি যে জুলাই বিপ্লবের পর মোস্ট ক্রিটিক্যাল একটা মোমেন্টাম এখন আমাদের পার করতে হচ্ছে। যখন আনস্যাটেলড থাকে রাষ্ট্র, যখন বিভিন্ন জায়গায় সন্দিহান থাকে, কনফিউজড থাকে, সেই সব জায়গায় অনেক ডিসিশন মেক করা যায়। বাট যখন আপনি পার্লামেন্ট গঠন করে ফেলেন, যখন আপনার সংসদ সদস্যরা থাকে, যখন সাংবিধানিক প্রক্রিয়ার আপনি দোহাই দেওয়া শুরু করেন, তখন এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুব অর্গানাইজড একটা ফরম্যাটে রান করে। তো অর্গানাইজড ফরম্যাটে যখন রান করে, খুবই স্বাভাবিকভাবে সেই অর্গানাইজড ফরম্যাটকে চ্যালেঞ্জ করাটা অনেক বেশি দুরূহ হয়ে যায়। মানে এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে লাস্ট 16 ইয়ার্স। আপনারা দেখবেন যে আমরা হাসিনা রেজিমের দিকে যদি তাকাই, হাসিনা রেজিম কিন্তু যতগুলো ক্রিমিনাল অফেন্স করেছে, যতগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে, যতগুলো জায়গায় তারা মানুষের মানবাধিকার, যতগুলো জায়গায় তারা মানুষের ভোটাধিকার, যতগুলো জায়গায় তারা স্বাধীনভাবে মত প্রকাশের যে জায়গাগুলো আছে সেগুলোর দ্বাররুদ্ধ করা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে এই কনস্টিটিউশন এবং সংসদ ব্যবহার করেছে। আমাদের এই দুইটা দৃশ্যের মধ্যে, আমাদের এই প্যারালাল দুইটা দৃশ্যের মধ্যে আসলে কম্প্যারিজনটা ডেভেলপ করা জরুরি। আমরা আজকে ঠিক কোন জায়গাটা থেকে আমরা কথা বলছি, ঠিক কোন পয়েন্টে এসে আমরা উপনীত হয়েছি। আজকে যদি আমরা দাঁড়াই ঠিক এই কথাটা বলি যে অর্গানাইজড ক্রাইম বা অর্গানাইজড অফেন্স বা একটা অর্গানাইজড ওয়েতে মানুষের মতাধিকার বা মানুষের ভোটাধিকার এগুলো খর্ব করার একটা প্রক্রিয়া, যেটার দ্বিতীয় ধাপ সেটা কিন্তু এখন চলমান হয়েছে। তার মানে আমরা যদি বলি আমরা মানুষের ভোটাধিকার খর্ব করার সেকেন্ড ফেজে এখন এসে উপনীত হয়েছি। দিস ইজ ওয়াই বেসিক্যালি আই এম সেইং দিস ইজ দি মোস্ট ক্রিটিক্যাল মোমেন্টাম, দি মোস্ট ক্রিটিক্যাল টাইম। আপনি খেয়াল করে দেখেন, আমরা জুলাই বিপ্লবে কেন এসে আমরা দাঁড়ালাম, কেন এই রক্তাক্ত পথ আমাদেরকে বেছে নিতে হলো, কেন আমাদেরকে আমাদের ভাইদের কোথাও মগজ পড়ে আছে, কোথাও রক্তাক্ত অবস্থায় আমাদের ভাইরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কোথাও আমাদের বোনেদের শ্লানিতহানি করা হচ্ছে, কোথাও তাদের অন্য ধরে টান দেওয়া হচ্ছে, কোথাও বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। ঠিক এই জায়গা থেকে কোন দাবিটা নিয়ে আমরা রাজপথে নামলাম, কোন দাবিটা ছিল আসলে? সেটা ছিল মুক্তির দাবি, সেটা ছিল নতুন একটা বাংলাদেশের দাবি। দেখেন, এখন এই নতুন বাংলাদেশ যখন আমরা বলি, তখন কিন্তু আবার আমাদেরকে প্যারালাল করে দেওয়া যে আপনারা কি নতুন বাংলাদেশ বলতে ৭১কে আপনারা কি অস্বীকার করছেন? নো, নেভার। আমরা ঠিক কোনো পয়েন্টে এসে, কোথাও এসে আমরা ৭১কে ডিনাই করি নাই, কিন্তু ৭১-এর যে স্পৃহা ছিল, যে স্পিরিট ছিল, ৭১ যে কারণে সংগঠিত হয়েছিল, যেই ইন্ডিপেন্ডেন্সিটা আমাদের সাধারণ মানুষের এনজয় করার কথা ছিল, সেটা কি আমরা বিগত সময় করেছি? সেটা করিনি বলে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। দ্যাট মিনস ৭১-এর স্পিরিটকে আমরা ধারণ করতে পারি নাই। ৭১-এর যে আউটকামকে, ওই আউটকামকে, পিপলস উইলকে আমরা আসলে স্টাবলিশ করতে পারি নাই। সেটার মোমেন্টাম আসলে জুলাই এনে দিয়েছিল। সেই মোমেন্টাম থেকে কিন্তু আমরা আজকে এখানে এসে উপনীত হয়েছি। আজকে আমরা নতুন নতুন রেটোরিক শুনি, আজকে আমরা সংসদের দিকে তাকালে আমরা দেখি যে নতুন আইন, নতুন সংবিধান, নতুন নতুন গল্প। এটাকে আমি জানি না ঠিক কীভাবে ব্যাখ্যা করা যায়। ধরেন, একদিন আগে আপনার সব কিছু মনে ছিল, একদিন আগে আপনি সব কিছু জানতেন, একদিন আগে আপনি ভোট চাইলেন, একদিন আগে আপনি মানুষের দোরগোড়ায় গিয়ে বললেন গণভোট সব কিছুকে সুপারসিড করবে। এটা সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য। আজকে সময়ের স্বল্পতা আছে, আমি বক্তব্যটা শোনাতাম আপনাদেরকে। তিনি কনফারেন্সে গিয়ে বোল্ডলি স্ট্রং স্টেটমেন্ট ডেভেলপ করেছেন, যেখানে তিনি বলেছেন যে যদি গণভোট সংগঠিত হয়, এই গণভোট কিসের ভিত্তিতে হবে, কিসের ভিত্তিতে হবে? আর্টিকেল 7। দেখেন, আমি আজকে এখানে শিশির মনির ভাই আছেন, মোনেম ভাই আছেন, আমি এখানে সংবিধানের ধারা উপধারা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি বলবো, জাস্ট কিছু ডেভেলপমেন্টের পর। তো আর্টিকেল 7 কি করে আসলে? আমাদের জনরায়ের বা জন আকাঙ্ক্ষার ভিত্তি, সেই ভিত্তির কথা বলে আর্টিকেল 7। এটা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের স্টেটমেন্ট, ডোন্ট টেক মি লাইক আমি এটা বলতেছি। ধরেন, সালাউদ্দিন ভাই কথাটা বলেছে, কি বলেছেন তিনি বলেছেন, দেখেন শব্দগুলো খেয়াল করেন, তিনি বলেছেন যে যদি গণভোট বাস্তবায়িত হয়, সেটা হবে আর্টিকেল 7-এর ভিত্তিতে। মানুষ 3 থেকে 4টা ওয়েতে তার
জনরায় প্রকাশ করে। একটা হচ্ছে রেগুলেশন, another one is যেটা খুবই ট্রেডিশনাল ফরম্যাটে যেটা জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখি, another format is the most important format যেটাকে আমরা রেফারেন্ডাম বলি। আপনি বিশ্বের যে কোনো ইতিহাসের দিকে তাকান, আজকে ইরান নিয়ে আমরা কত কথা বলি, আপনি ইরান দেখেন, ইরান যখন বিপ্লব সংগঠিত হলো ইরান ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডাম করেছে। ইরান কিন্তু একটা রেফারেন্ডাম করেন। আপনি ইরানের ইতিহাসের দিকে যান, আয়াতুল্লাহ খামেনি ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডামের মাধ্যমে, প্রথম রেফারেন্ডামে তারা প্রশ্ন করেছে যে আপনারা কি শরিয়া শাসন চান কিনা। মোর দ্যান 90% পিপল সেখানে বলেছে যে আমরা শরিয়া শাসন চাই। তারপর তারা তাদের কনস্টিটিউশনের উপর রেফারেন্ডাম করেছে। তারপর তাদের যে বেলায়েতে ফকির যে ধারণা, এখন যে ধারণার উপর ইরান প্রতিষ্ঠিত বা তাদের যে কাঠামোগত কার্যক্রম তারা পরিচালনা করে, সেটার উপর তারা রেফারেন্ডাম করেছে। সেটা কোন কনস্টিটিউশনের বেসিসে করেছিল বলতে পারেন? We should ask this question. This is the high time. এই প্রশ্নগুলো আমাদেরকে উত্থাপন করতে হবে। আমি কিছু হিস্টোরিক্যাল ক্রোনোলজি বললে আপনারা আরও পরিষ্কার হবেন। দেখেন, আপনি যখন আপনার ইতিহাসকে অস্বীকার করতে যাবেন, আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন। কারণ দেখেন, আজকে মানুষের কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনি এআই আছে, মানুষের কাছে হিস্ট্রি এখন অ্যাক্সেস করা কমপ্লিকেটেড কোনো ম্যাটার না। এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান গো অ্যান্ড সার্চ। কাজেই ওইটাকে চ্যালেঞ্জ করবেন না। তিনি বললেন কি, রেফারেন্ডাম ইজ ওয়ান অফ দি ওয়েজ। রেফারেন্ডাম যখন সংগঠিত হবে তখন এই রেফারেন্ডাম, এই গণরায়, শব্দটা খেয়াল করেন, এই গণরায় সংসদ সদস্যদেরকে বাধ্য করবে এই রেফারেন্ডামে যে প্রশ্ন হা ভর্য যুক্ত হয়েছে সেটাকে বাস্তবায়নের জন্য। এই স্টেটমেন্টটা সালাউদ্দিন ভাইয়ের দেয়া স্টেটমেন্ট। অ্যান্ড অ্যানাদার ওয়ান, এখন আমরা তো কনফিউজড হয়ে যাই কোনটা সালাউদ্দিন ভাই কোনটা তারেক রহমান। তো যাক, ধরে নেই এখন সালাউদ্দিন ভাই তারেক রহমানই সালাউদ্দিন ভাই। প্রধানমন্ত্রী কি বললেন ওপেন স্পেসে, জনসভায়? দেখেন, জনসভায় যখন আপনি কোনো কথা বললেন, এটা একটা সোশ্যাল কমিটমেন্ট, ইউ ক্যান নট ডিনাই ইট। হ্যাঁ, আপনি ডিনাই করতে পারবেন, পরের দিন ঘুম থেকে উঠে আমি আপনাকে মুনাফিক বলতে পারবো। উই ডু নট হ্যাভ এনি ইস্যু, ইউ ক্যান ডিনাই, ভেরি ওকে। কিন্তু আপনি যদি ডিনাই করেন, আমি যদি আপনাকে মুনাফিক বলি, আপনি কিন্তু আমাকে কিছু করতে পারবেন না। বিকজ আপনার ডিনায়ের যদি রাইট থাকে, আপনাকে মুনাফিক বলারও রাইট আছে। কারণ আপনি আগের দিন বলেছেন ইয়েস, পরের দিন বলেছেন নো। কাজে আপনি যদি দ্বিচারিতা করেন, সেই দ্বিচারিতা তো আমাকেও অ্যাড্রেস করতে হবে। আপনারা প্রত্যেকটা মোমেন্টামে দ্বিচারিতা করেছেন। আপনি কি বললেন হুট করেছে? আপনি গতকালকে পার্লামেন্টে সালাউদ্দিন ভাই বললেন 1973 আমি একটু বলি, 1973 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতি নাকি আর কোনো আদেশ জারি করতে পারেন না। ওকে, ওয়েল অ্যাকসেপ্টেড, ভেরি নাইস, খুবই ভালো আর্গুমেন্ট। এবার আমি আপনাকে হিস্টোরিক ক্রোনোলজি বলি। দেখেন, খেয়াল করেন, যখন 75 সংগঠিত হলো, জাস্ট ইমিডিয়েট, মানে প্রচণ্ড রকম পালাবদল হচ্ছিল, যখন খুবই সিভিয়ার মোমেন্টাম ডেভেলপ হলো, সেই সিভিয়ার মোমেন্টামে আমরা দেখলাম কর্নেল শাফায়েত জামিল, ভেরি নোন নেম। আমরা হিস্ট্রির দিকে যদি তাকাই, আপনারা দেখবেন কর্নেল শাফায়েত জামিলের পরামর্শে তখন বিচারপতি আবু সায়েম সাদাত, এটা আপনারা আরো ভালো জানবেন যারা এখানে লয়ার আছেন, তাকে কি করা হলো? তাকে রাষ্ট্রপতি করা হলো। কার পরামর্শে ভাই? কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি এখানে মানে আপনার পাওয়ার টেক ওভার করতেছে? পরামর্শে, একজন কর্নেলের পরামর্শে। আচ্ছা, ভালো, কর্নেল খারাপ ছিল, কর্নেল ওই টাইমটা খুব কমপ্লিকেটেড ছিল, ধরে নিলাম, যুক্তি, খুবই ভালো যুক্তি। তারপর আমরা কি হলো আপনি দেখেন, সিপাহী বিপ্লব আমরা দেখলাম। সিপাহী বিপ্লব হওয়ার পর, সংগঠিত হয়ে যাওয়ার পর 21 এপ্রিল 1977, তখন 21 এপ্রিল 1977 তখন যেই বিচারপতিকে আমরা রাষ্ট্রপতি, দ্যাট মিনস সায়েম সাহেবকে, যেই বিচারপতিকে রাষ্ট্রপতি করেন, তিনি কিন্তু প্যারালাল তখন 2টা দায়িত্ব পালন করছেন। তিনি অ্যাট এ টাইম রাষ্ট্রের প্রধান বিচারপতি এবং অ্যাট এ টাইম তিনি রাষ্ট্রপতি, দুইটা ম্যান্ডেট নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক ওই টাইমে আমরা দেখলাম বিচারপতি সায়েম, দেখেন খেয়াল করেন, ওই টাইমে আমরা দেখলাম বিচারপতি সায়েম তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার ছেড়ে দিলেন এবং রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তাদের ইন্টেনশনকে কোশ্চেন করছি না, যারা মিডিয়ার বাইরে আছেন আপনারা ফ্রেম করবেন, ইন্টেনশনকে কোশ্চেন করছি না, আমি প্রসেসকে কোশ্চেন করছি। এই যে ক্ষমতার পালাবদল, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সায়েম সাহেবের কাছ থেকে ক্ষমতা টেক ওভার করে রাষ্ট্রপতি হলেন, অন বেসিস অফ হোয়াট? আপনি আমাকে বলেন, সেখানে কোনো নির্বাচন হয়েছে? অন বেসিস অফ হোয়াট? প্রসেস কি ছিল সেখানে? তিনি তো রাষ্ট্রপতি হয়েছেন।
এবং খেয়াল করে দেখেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পর কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পর 1 মে 1977 তিনি গণভোট করেন। 1 মে 1977, তার মানে তিনি আগে রাষ্ট্রপতি হয়েছেন, তারপর এটাকে জাস্টিফাই করেছেন, লেজিটিমাইজ করেছেন কিসের ভিত্তিতে? গণভোটের ভিত্তিতে। কবে? এখন আমি যদি আপনার যদি অ্যাক্টকে যদি আমি কোশ্চেন করি, আপনি আগে রাষ্ট্রপতি হয়েছেন, অন বেসিস অফ হোয়াট হয়েছেন? আমরা তো আপনার ইন্টেনশনকে কোশ্চেন করছি না। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন, আমরা জানি তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের এই সমস্ত জায়গায় কোনো কনফিউশন নাই, এই সমস্ত পয়েন্টে আমাদের কোনো কনফিউশন নাই, কিন্তু আমি জাস্ট প্রসেসকে কোশ্চেন করছেন। তারপর খেয়াল করে দেখেন তিনি 13 মাস রাষ্ট্রপতি ছিলেন। 13 মাস পর তিনি রাষ্ট্রপতি নিয়ে আবার ভোটের জন্য মানুষের কাছে দ্বারস্থ। দিস আর হিস্ট্রি, ইউ ক্যান নট ডিনাই। এবং এই হিস্ট্রিটা কার হিস্ট্রি? আমার ন্যারেটর, সিম্পল, আমি একটা জাস্ট ন্যারেশন ডেভেলপ করছি, কিন্তু এই হিস্ট্রি তো বিএনপির হিস্ট্রি। তাহলে এই যে 13 মাস রাষ্ট্রপতি তিনি ছিলেন, এই 13 মাসের বেসিসকে আপনি কোশ্চেন করতে পারেন না যদি সংবিধান করেন। আমরা তো কোশ্চেন করছি না, আমরা এই প্রশ্নটা উত্থাপন করতে চাই না, বিকজ আমরা ওই সোশ্যাল কন্ট্রাক্ট, জিয়াউর রহমান যেই ইমেজ ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে কনফিডেন্স ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে আস্থার জন্ম দিয়েছিলেন, দিস ইজ ওয়াই ওই সময় জিয়াউর রহমানকে কেউ প্রশ্ন করে নাই। কিন্তু আপনি যদি সংবিধান টেনে আনেন, সংবিধান তো এই পয়েন্টেও টেনে আনার সুযোগ আছে। কেন আওয়ামী লীগ এই ধরনের ন্যারেশন ডেভেলপ করে জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করে নাই? অন বেসিস অফ হোয়াট? এই কনস্টিটিউশন সামনে রেখেই তো করেছিল, করেছে তো। কাজে দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু আগামীর দিনে উত্থাপিত হবে যদি আপনি অনেক বেশি কনস্টিটিউশন নির্ভর হন। কনস্টিটিউশন সবসময় রেগুলেশন কনস্টিটিউশনকে সুপারসিড করে, সবসময় গণভোট কনস্টিটিউশনকে সুপারসিড করে। ভাই এগুলো শুধুমাত্র ওই 2 যোগ দিলে 4 হয় ভাই, এটা ওই লজিকের উপর যদি আপনি দাঁড়ায় কথা বলতে চান, তাহলে তো ম্যানি কোশ্চেন কুড বি লাইক দেয়ার, সেই কোশ্চেনগুলো উত্থাপিত হতে পারে। আমি লাস্ট কথাটা বলি, দেখেন তারপর আমরা দেখলাম 1979 সালে আমরা দেখলাম পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচিত হলো। এখন আমি আবার আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন এগুলো যদি কোনোটা কনস্টিটিউশনাল বেসিসের উপর না থাকে, এই যে যতগুলো অ্যাক্ট আমরা দেখছি, যতগুলো পালা বদল আমরা দেখছি, হিস্টোরিক চেঞ্জেসগুলো আমরা দেখছি, এগুলোর যদি আমি ধরে নেই এগুলো কনস্টিটিউশনাল লেজিটিমেসি ছিল না, ধরে নেই এগুলো কনস্টিটিউশনাল কোনো এগ্রিমেন্টের উপর এগুলো হয় নাই, তাহলে আপনি জাতীয় আজকে আপনি আদেশ দিতে পারেন না, অধ্যাদেশ দিতে পারেন না, নানাবিধ প্রশ্ন করছেন না। তাহলে আমরা তো দেখলাম এই পুরো জিয়াউর রহমানের পিরিয়ড, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিরিয়ড আমরা দেখলাম মার্শাল লতে চলেছে। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি, এই পুরো ইন্টারিম পিরিয়ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করেন, তখনও কিন্তু তিনি রাষ্ট্রের সেনাপ্রধান, এটা হিস্ট্রি, তখনও তিনি রাষ্ট্রের সেনাপ্রধান। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে একজন ব্যক্তি তিনি কি রাষ্ট্রের সেনাপ্রধান এবং প্যারালালি রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন? সংবিধান তো বলে হতে পারেন না, কিন্তু আমরা তো সেটা মেনে নিয়েছি এবং আমরা তো সেটাকে এগ্রি করি এবং আমরা তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। উই আর অ্যাপ্রিসিয়েটিং দিস, ইটস ওকে। হিস্টোরিক্যাল মোমেন্টামে রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে এটা করতে হয়েছে, তা আমি তো সেটাকে কনস্টিটিউশনাল কোশ্চেনের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলছি না, ফেলার সুযোগ হচ্ছে না তো আমার, আমি তো পাচ্ছি না সেটাকে ফেলতে, তা আপনি তো ফেলছেন, আপনি তো ইন্টায়ার সিস্টেমকে ডিনাই করতেছেন। আপনি যেই ভদ্রলোক রক্ত দিল, যেই রিক্সাওয়ালা তার বুক চেতিয়ে দাঁড়ালো, বিপ্লব সংগঠিত করলো, যেই ছোট ছেলেটা চিঠি লেগে তার মাকে বলল যে আমাকে রাজপথে নামতে হবে কারণ আমার ভাইয়েরা রাজপথে রক্ত ঝরাচ্ছে, এই ফ্যাসিবাদের পতন আমাকে করতে হবে, ওই ছেলেটাকে আপনি ডিনাই করছেন। আনফরচুনেটলি দিস ইজ হোয়াট উই ডু নট ওয়ান্ট ফ্রম ইউ। আমরা এই জিনিসটাই আপনার কাছে চাই না, এই জিনিসটাই আমরা আপনাদের